আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা এবং বৈষম্যের শিকার ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদার গ্রেড ১ পদ এবং ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদার দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের ৩ মাস সময় দেওয়া হয়। ৫ সদস্যের এই কমিটি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন প্রতিবেদনে। বিশ্ব মানবাধিকার দিবস আজ। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করেন। বাংলাদেশে সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান, জাতীয় মানবাধিকার কমিশন। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই, এই প্রতিপাদ্য সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও এই দিবসটি পালিত হচ্ছে। দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। দর্শক, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে র্যালি ফর জাস্টিস। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। আমরা এখন যুক্ত হব তার সাথে। রাকিব, র্যালি ফর জাস্টিস নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন শাহবাগে, আমাদেরকে জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই দিবসটি উপলক্ষে কিন্তু নানা আয়োজন করা হচ্ছে বাংলাদেশও। আমরা এখন রয়েছি শাহবাগ এরিয়ায়। শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি মানববন্ধন এবং একটি র্যালি হবে। সেই র্যালির প্রস্তুতি আমরা যদি একটু দেখাতে চাই, এর মধ্যে কিন্তু তারা প্রস্তুতি সম্পন্ন। অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই র্যালিটি শুরু হবে। তবে আমরা এই র্যালিটি সম্পর্কে বা আজকের এই দিনটি সম্পর্কে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন সহ সমন্বয়ক সুজন, এবং সুজনের সাথে আমরা একটু জানতে চাই আজকে যে দিবসটি উপলক্ষে আপনাদের যে আয়োজনটি, এই আয়োজনটিতে কি কি কর্মসূচি রয়েছে? দেখেন, আমরা যে একটা বিপ্লবের পরে নতুন একটা বাংলাদেশে পদার্পণ করেছি, তো সেই জায়গা থেকে যারা এই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা হলো আমাদের শহীদ, এবং যারা আহত হয়েছে এই আন্দোলনে তারা আমাদের জাতীয় বীর। সেই জায়গা থেকে আমরা আজকে যে মানবাধিকার দিবস উপলক্ষে যে আজকে একটা র্যালি করতেছি, এবং সেটা জুলাই শহীদ এবং আহতদের সম্মানার্থে, এবং এখানে যারা আহত এবং শহীদদের পরিবারও এসেছেন তারাও এখানে আমরা কর্মসূচিগুলো করব। সেখানে তাদের জন্য কর্মসূচি আছে এবং তাদেরকে একটা সম্মানের জায়গায় আমরা দেখতে চাই আর কি। অনেক ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন যে আজকের এই র্যালিটিতে কিন্তু জুলাই যারা আহত হয়েছেন তারা যেমন রয়েছেন, তেমনি যারা নিহত হয়েছেন, তাদের শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এই র্যালিতে উপস্থিত হয়েছেন, এবং তারা আসলে বারবার বলছেন যে মানবাধিকার লঙ্ঘিত যে হয়েছে এই বিষয়টি ফুটিয়ে তোলার জন্যই তারা নানা আয়োজনও করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করবেন, সেই প্রস্তুতি তারা নিয়েছেন। এবং এই র্যালিটি শাহবাগ থেকে আরও বেশ কয়েকটি জায়গায় যাবেন, এবং সেখান থেকে তারা আবার হয়তো শাহবাগে ফিরে এসেই তারা শেষ হবে সেই র্যালিটি। এবং এছাড়া আরও কিন্তু নানা কর্মসূচি তারা রয়েছেন, অন্যান্য বিভিন্ন কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি সম্পর্কে আরও একটু আমরা যদি একটু সহসমন্বয়ক সুজনকে একটু জিজ্ঞেস করি, এরপরে আর কি কর্মসূচি রয়েছে আপনাদের? আমি একটা জিনিস অ্যাড করতে চাই। এখানে একজন মা এসেছেন, তার ছেলে 19 জুলাই শহীদ হয়েছেন। তার শহীদ হওয়ার পরে তার হাসপাতালে তার নামটা পর্যন্ত এন্ট্রি করা হয় নাই, এবং তাকে বলা হয়েছে যে আপনারা চলে যান, না হলে লাশও নিতে পারবেন না। এই যে মানবাধিকারের যে একটা লঙ্ঘন বা এই যে একটা ফেসিস্ট রিজিম ছিল, এই যে আপনার শহীদ যারা নিহত হয়েছেন তাদের আইডেন্টিফাই করার জন্য তাদের ফ্যামিলিকে যেন তারা আইডেন্টিফাই না করতে পারে, যেন এখান থেকে নিয়ে গিয়ে কবর দিয়ে দেওয়া হয়, সেই হুমকি দামকি এবং চাপ প্রয়োগ করা হয়েছিল। এই যে আমরা একটা অন্ধকারে ছিলাম, সেই অন্ধকার থেকে নতুন বাংলাদেশে এসেছি, এবং আমরা চাই যে মানবাধিকারের যে বিষয়গুলো আছে সকল মানুষ যেন তার অধিকারটুকু পায়, এবং আমাদের কর্মসূচিগুলো ক্রমান্বয়ে সবগুলো কর্মসূচি চলবে,
এবং আমরা শহীদ এবং আহতদের পরিবারকে ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। অনেক ধন্যবাদ। সুতরাং আমরা আসলে নাদিয়া, আপনার মাধ্যমে আমাদের একটু দর্শকদেরকে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন, নিহতদের পরিবার এবং আহত যারা হয়েছেন তারাও এখানে রয়েছেন, তাদের চিত্র যদি একটু দেখাতে চাই আমি, যদি আসলে যে এখানে অনেক লোকজন রয়েছেন তাদের মধ্য থেকেও আমরা একটু দেখাতে চাই। এখানে কিন্তু আসলে তারা তাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা তাদের আকুতি জানাচ্ছেন, কান্না করছেন, এবং একটু আমরা যদি তাদেরকে একটু আপনার মাধ্যমে দেখাতে চাই যে আসলে এখানে কয়েকজন শহীদ পরিবারের সদস্য রয়েছেন, একটু আমরা একটু দেখাতে চাই যে আসলে তারা তার সন্তানের হাত থেকে নিয়েই তারা কিন্তু কান্না করছেন। আমরা একটু দেখাতে চাই। আমার সাহেব তো দেশের লেগে রক্ত দিল, আমি একটু জানতে পারলাম না, কেউ জানাইতে পারি নাই। 19 জুলাই সেদিন কার বুধিয়া দিছে বাবা, আমি কেউ জানাইতে পারি নাই, বলতে পারি নাই। আমার সাহেব কই বাবা, আমার সাহেব, আমি গেলি তোমার টিভিতে দেখি, আমি কই আমার বাবার লাগে আমি একটু দেখা করবো। আমার সাহেব বাবা কিভাবে যে রক্ত দিল, আমার বাবা নির্মম ভাবে রক্ত দিছে। আমার বাবারে তুমি একটু দাও কিভাবে গুলি করছে, কিভাবে গুলি করছে আমার বাবারে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এবং একজন মায়ের কান্না আসলে আমরা শুনতে পাচ্ছি, কিভাবে মায়ের আকুতি, যিনি শহীদ হয়েছেন তার ছেলে, তিনি বাবা হাসপাতালে নিতে দেয় নাই, বারিন্দা পালায় রাখছে। ওর বন্ধুরা ফোন দিছে, আসার সময় আমি গেছি, যাই দেয় আমার বাপে বারিন্দায় শুয়া রয়েছে। আমি ডাকি যাইম তুমি উঠে না। আমার বাবা এই আন্দোলনে যে জীবন দিছে ওর বন্ধুদের সাথে। শুক্রবারের নামাজও পড়ছে বাবা আমার পুতে, এই যে পাঞ্জাবি পরা, আমার পুতে যে পাঞ্জাবি পরা বাবা, আমার পুতে খালি চটপট করছে। আবু সাইদের জন গুলি খাইছে, কাম্য আমার মন চায় যাইয়া লাঠি দিয়া পিড়াইয়া করে, এরকম অন্যায় সহ্য হয় না। আমি কই যাইও না বাবা কোথাও। শুনতে পাচ্ছিলেন দর্শক এতক্ষণ একজন মায়ের কান্না, তিনি কিভাবে আসলে তার ছেলেহারার যে বেদনাগুলো তারা আসলে তুলে ধরছিলেন। এখানে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কাছে তিনি তার সে ব্যথাগুলো তুলে ধরছেন। আসলে অল্প কিছুক্ষণের মধ্যে এমন আরো কয়েক শত মা রয়েছেন যাদের বুকের ভেতরে কান্নাগুলো আসলে তারা চেপে রাখতে পারছেন না, তারা বারবার সেই কান্না, তাদের সেই অনুভূতিগুলো তারা প্রকাশ করার চেষ্টা করছেন। আসলে এই এদের সমন্বয়ে আজকের এই র্যালিটি হবে এবং আহতরা রয়েছেন, অনেক আহতরা রয়েছেন। আমরা হয়তো সময় স্বল্পতার কারণে তাদের সাথে এখন কথা বলতে পারলাম না, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই একটি র্যালি শুরু হবে, সেই র্যালিতে আমরা যোগ দিব এবং র্যালির মাধ্যমে আসলে আমাদের দর্শকদেরকে দেখাতে চাবো যে আজকের এই দিনটিতে তারা কি বলতে চাচ্ছেন, তাদের যে কর্মসূচি রয়েছেন, আসলে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল বাংলাদেশে, সেই বিষয়গুলো আমরা হয়তো বা আমাদের পরবর্তী সংবাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে তুলে ধরতে পারবো। নাদিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। চলে যাব পরের সংবাদে। এলডিসি উত্তরণের পর বাইরের অনেক সুবিধাই মিলবে না জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, শিল্প সুরক্ষা এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর নামে দেওয়া সুবিধা ধীরে ধীরে কমে আসবে। সকালের রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় করদাতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সেবা নিশ্চিতের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আয় অনুযায়ী দিতে হবে। হজের ক্ষেত্রে ট্যাক্স কমানো হয়েছে, ভ্যাট না দিলে এই ধরনের সেবা দিতে সমস্যা হবে। সেবা সুনিশ্চিত করা সরকারের কর্তব্য। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেয়। 2004 সালে ফেব্রুয়ারিতে নাটোরে 18টি বাড়িঘর পোড়ানো হয়। এই ঘটনায় সেই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় 2007 সালে আরেকটি মামলা হয়, সেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে 3 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সৈয়দ এনায়েত হোসেন সাহেবের কোর্টে রায় যত ছিল, আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি 21 খালাস হয়েছে। ওই মামলা টোটাল সাজা হয়েছিল 83 জন আসামির বিরুদ্ধে। আমরা আপিল বিভিন্ন গ্রুপ অফ 21টা আপিল ফাইল করেছিল,
সেক্ষেত্রে এই যে বর্তমান আজকে যে আপিলটা হয়েছিল এই আপিলে 28 জন আসামি ছিল। দেশের অধীনস্থ আদালতে 51 বিচারক এবং বিচার বিভাগীয় কর্মকর্তার দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। মঙ্গলবার এই আদেশ দেন হাইকোর্ট। এর আগে দেশের অধস্তন আদালতে প্রায় অর্ধশত বিচারক এবং বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ এবং দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমিমুল এহসান জোবায়ের জনস্বার্থে এই রিট দায়ের করেন। আইন সচিব, দুদক চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা এবং ভাঙচুরের মামলায় 8 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে আদেশ দেন। রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন সুমন দাস, সাকিবুল আলম, আহমেদ হোসেন, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাস, মোহাম্মদ রাকিব এবং সৌরভ দাস। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর APP রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময় অনুসারীদের তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় 8 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আমন মৌসুমে ধান এবং চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন কুষ্টিয়ার মিল মালিক এবং কৃষকরা। দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা, আর কৃষকরা বলছেন খোলা বাজারেই ধানের দর বেশি, সেখানে গুদামে ধান দিতে বাড়তি খরচের পাশাপাশি পোহাতে হয় নানা রকম ঝক্কি ঝামেলা। সার, কীটনাশক সহ ধান চাষের সকল উপকরণের দাম বৃদ্ধিতেও চরম ক্ষোভ রয়েছে তাদের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামস উচ্ছ্বাস। কুষ্টিয়ায় এবার আমনের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে মাঠে মাঠে ধান কাটা ও মারায়ে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। এবছর 2 টাকা বাড়িয়ে ধান 33 টাকা ও 47 টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের মূল্য নিয়ে সন্তুষ্ট নন জেলার কৃষকরা। তারা বলছেন, যেখানে খোলা বাজারে এখন প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1350 টাকা থেকে 1400 টাকারও বেশি দরে, সেখানে সরকার 1320 টাকা মন ধরে ধানের দর নির্ধারণ করায় চাষিদের স্বার্থ রক্ষা হয়নি। ধানের দামই 1500 টাকা খরচ, তা আমাদের সরকার কোন দিতে আমার সুবিধা দিচ্ছে। সবকিছু দাম কমায়নি পরে আমরা হলো ধানের দাম তাহলে ওই সরকারের নিয়মেই দেবো। ক্ষোভ রয়েছে সার, কীটনাশক সহ ধান চাষের সকল উপকরণের মূল্য বৃদ্ধিতেও। যদি রেটটা বাড়াইতো তাহলে পারে দেখা যাচ্ছে যে আমরা সরকারকে নিজে থেকে দিতাম, আমরা এই জন্যই এখান থেকে দিয়ে দিচ্ছি কম রেটেই, 50 টাকা কমেই দিয়ে দিচ্ছি। 1300 তো বিক্রি করছে সরকারের মাঠে লাভাক, লোকজন আসে ধান নিয়ে যাক। অন্যদিকে গতবারের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়ে 47 টাকা করেছে সরকার। তবে এ দর নিয়ে চালকল মালিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের মিল মালিকদের যে চালের রেট দিয়েছে সে রেট হিসেবে আমরা 8-9 টাকা কেজিতে লস হিসেবে আসি। এখানে মিল মালিকরা চাল দেওয়ার জন্য মানে তারা সরকারের খাদ্যতে চুক্তি করছে, তারা চাল দেওয়ার জন্য আগ্রহী। তবে এখানে একটা বিষয়, যদি এই মূল্যে চাল দিতে পারবে না বলে মিল মালিকরা আমাদেরকে জানিয়েছে। জেলা খাদ্য কর্মকর্তা বলছে, সরকার নির্ধারিত দরে যথাসময়ে ধান চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। ধান বা চালের যে সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তা নয়, যথেষ্ট পরিমাণ ধান চাল রয়েছে এবং আশা করি যে এটা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্ভব। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শামস উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় চাষ হচ্ছে বিদেশি ফল কোকোয়া। দক্ষিণ আমেরিকার জনপ্রিয় আমাজনের বহুল উৎপাদিত ফল এই কোকো বা কোকোয়া, এর বীজ উৎকৃষ্ট মানের চকলেট এবং কফির কাঁচামাল তৈরিতে ব্যবহার হয়। চাষাবাদ বাড়াতে পারলে কমবে আমদানি নির্ভরতা, বাড়বে কর্মসংস্থান মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্টে বিস্তারিত।
মাগুরায় প্রথমবারের মতো চাষ হচ্ছে বিদেশি ফল কোকোয়া। জেলার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামের বাসিন্দা সম্পদ মণ্ডল শখের বশে বিদেশ থেকে বেশ কয়েকটি চারা এনে এই বাগান তৈরি করেন। এখন সেই গাছে কাঁচা পাকা অবস্থায় ঝুলছে দক্ষিণ আমেরিকায় বহুল উৎপাদিত ফল কোকোয়া। উৎকৃষ্ট মানের চকলেট, আইসক্রিম, মাখন, রুটি, পুডিং, প্রসাধন সামগ্রী ও পানীয় তৈরিতে কোকোয়া ব্যাপক হারে ব্যবহার হয়। উদ্যোক্তা সম্পদ মণ্ডল জানান, তার বাগানের গাছে প্রচুর ফুল ও ফল আসছে। কোকোয়া চাষে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এর চাষাবাদ বিস্তৃতি পাবে ব্যাপকভাবে। আমার বাগানে অনেক ফুল ফল আসছে, এটা যদি সরকারি সহযোগিতা পায় আমি অনেক ব্যাপক আকারে শুরু করব। দর্শনার্থীরা বলেন, এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু, টক মিষ্টি মিশ্র স্বাদের। অনেকেই এসেছেন বাচ্চাদের জন্য ওই ফল কিনতে এবং বাগান তৈরির জন্য চারার খোঁজে। এ বাগানে অনেক পাকা ফল আছে এবং মিষ্টি এবং সুস্বাদু। ফলটা বিদেশি ফল, আমি এর আগে খাইছি, খুব সুস্বাদু। ঘুরতে এসেছি, দেখেছি, পছন্দ হয়েছে, তাই আমি চারা কিনে বাড়ির পাশে লাগানোর জন্য নিয়ে যাবো। এই উন্নত মানের চকলেটে এই ফলটা কাজে লাগে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এটি হালকা রোদ পড়ে এমন ছায়াযুক্ত জায়গায় ভালো হয়। কোকোয়ার বাগানে মিশ্র ফসল চাষ করা যায়। কোকোয়া চাষে সম্পদ মণ্ডলকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানানো হয়। আমরা প্রায় তার বাগান ভিজিট করি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। তো কেউ যদি বাণিজ্যিক ভিত্তিতে এটা চাষ করতে চায় তাহলে এটার বেশ সম্ভাবনা আছে আগামী দিনে, এবং আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে আমরা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবো। দক্ষিণ আমেরিকার আমাজনে বহুল উৎপাদিত এই কোকোয়া ফল চাষের বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও। প্রতি বছর কয়েকশো কোটি টাকার কোকো আমদানি করতে হয়। দেশে এই উৎপাদন যদি ছড়িয়ে দেওয়া সম্ভব হয় তাহলে বিপুল পরিমাণ অর্থ বাঁচানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।